ওকে, আজকে আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে কি সিএসএস, তাই না? সিএসএস বেসিক্যালি আমরা কেন ইউজ করবো সেটা আগে বলে দিই। সেটা হচ্ছে আমরা যে এইচটিএমএল পেজটা তৈরি করতেছি সেটা লুক অ্যান্ড ফিল বাড়ানোর জন্য আমরা বেসিক্যালি সিএসএস ইউজ করে থাকি। হ্যাঁ, সিএসএস এর যদি ফুল মিনিং আমরা চিন্তা করি সেটা হচ্ছে কি, ফুল মিনিংটা হচ্ছে ক্যাসকেড স্টাইল শিটস। এটা হচ্ছে তার ফুল মিনিং। একটা শিটকে সে কী করবে, স্টাইলিংয়ে রূপান্তর করবে, তাই তো? আমরা এটা কেন ইউজ করে থাকি সিএসএস বললামই, সেটা হচ্ছে আমরা এইচটিএমএল যে পেজটা করি সেই পেজটার লুক অ্যান্ড ফিলটা বাড়ানোর জন্য। তার মানে আমরা এভাবে বলতে পারি যে এইচটিএমএল কোডগুলো হচ্ছে আমাদের বডি বা শরীর, আর সিএসএসটা হচ্ছে আমাদের মেকআপ বক্স, যার মধ্যে কী করবো, আমরা মেকআপ করে তার সৌন্দর্য বৃদ্ধি করব। এই হচ্ছে মেন বিষয়, ঠিক আছে? এই কারণে আমরা হচ্ছে সিএসএস ইউজ করবো। আরও ইউজ করার কারণ আছে। কেন আমরা সিএসএস ইউজ করার সুবিধা কী বা উপকারিতা কী, সেটা হচ্ছে এই ডিজাইনটা আমরা সিএসএস না করে করতে পারতাম। আগে যখন এইচটিএমএল ছিল তখন কিন্তু সিএসএস আলাদা ভাগ ছিল না, একটা পার্ট ছিল। কারণ আমরা যে সিএসএস এর কথা বলতেছি, সিএসএস হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে কি এক্সটার্নাল। প্রথম যখন এইচটিএমএল ট্যাগ তৈরি হয় তখনই কিন্তু ইনলাইন সিএসএসটা চলে আসছিল, মানে ডিজাইনিংটা প্রায় চলে আসছিল তার 3-4 বছর পরেই, যে সৌন্দর্য বর্ধন করার জন্য। তখন যে সিএসএসটা ইউজ করা হতো সেটা হচ্ছে কি ছিল, আমাদের ইনলাইন সিএসএস। আমরা যদি দেখি, আমরা শিখতেছি কি সিএসএস। সিএসএস কয় ধরনের বলছি? 3 ধরনের। একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে কি এক্সটার্নাল। এই 3 ধরনের সিএসএস। সিএসএস এর মিনিং কি আমাদের? ক্যাসকেডিং স্টাইল শিটস, তাই না? এটা হচ্ছে আমাদের সিএসএস এর মিনিং। আমাদের সিএসএস হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে কি ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে কি আমাদের এক্সটার্নাল সিএসএস। আমি বারবার এখানে বলতেছি যেন এখান থেকে মুখস্থ হয়ে যায়, বাসায় গিয়ে যেন আর মুখ পড়তে না হয়, ঠিক আছে? এখন আসেন, যদি আমি ইনলাইন সিএসএস বা যদি এইচটিএমএল ট্যাগ দিয়ে কোনো সাজসজ্জা করতাম, যেমন আগে ফন্ট নামে একটা ট্যাগ ছিল, ফন্ট নামে একটা ট্যাগ ছিল, কারণ সবগুলো ফন্ট এক্সারসাইজ হলে হবে না। H1 থেকে X6 থেকে একটা নির্দিষ্ট অনুপাতে ছোট বড় হয়, কিন্তু আমি এরকম যাচ্ছি না, তার চেয়ে ছোট বড় করতে হইতেছে না, হইতে পারে না আমাদের ডিজাইনের খাতিরে, যে H1 আর H6 যে সাইজ দিচ্ছে এর মাঝামাঝি একটা সাইজ আমি চাচ্ছি, বা একটু বড় চাচ্ছি, তাহলে কি দরকার? সাইজ বাড়ানো দরকার। তো এর জন্য আগে একটা ট্যাগ ছিল, সেটা হচ্ছে ফন্ট। ফন্ট নামে একটা ট্যাগ ছিল, যেই ট্যাগের মাধ্যমে আমি ফন্টের সাইজ বাড়াতে পারতাম, ফন্টের কালার চেঞ্জ করতে পারতাম, ঠিক আছে? তো এখন এটা যদি আমরা করি তাহলে দুইটা জিনিস হচ্ছে। একটা হচ্ছে আমাদের HTML এর কোড বেড়ে যাচ্ছে অনেক। এই যে এখানে কোডিং, যখন আমি এর মধ্যে স্টাইলিং করতেছি, যেমন এখানে যে আমরা স্টাইলিংটা করলাম সেটা হচ্ছে যে বর্ডার দিলাম, উইথ দিলাম, আমার কতগুলো ট্যাগ বাড়তেছে এখানে, কতগুলো প্রপার্টি, অনেকগুলো প্রপার্টি না, অনেকগুলো আলফাবেট ওয়ার্ড চলে আসতেছে না? তাতে কি হচ্ছে? একটা হচ্ছে যে অনেকগুলো কোডিং থাকার কারণে আমি হারাই যাচ্ছি যে আমি কোন জায়গায় আছি। দ্বিতীয় হচ্ছে আমার এই পেজটা ভারী হয়ে যাচ্ছে, কারণ যদি আমি HTML ভিতরে থেকে কাজ করি, সাপোজ এই একটা টেবিল, আমার পেজ হচ্ছে 5টা পেজে টেবিল, 5টা টেবিল একই রকম দেখতে হবে, ওকে? তাহলে এখন কি হচ্ছে, 5 পেজে কিন্তু টেবিলের সেম কোডিং লিখতে হচ্ছে। কিন্তু যদি এরকম হইতো যে না, আমার এক্সটার্নাল একটা পেজ আছে, ওই পেজের মধ্যে টেবিল নিয়ে একটা ডিজাইন করব, যতগুলো পেজ আছে সবগুলো পেজে ওই পেজে লিঙ্কটা করবো, তাহলে কি আমার কোড বারবার লিখতে হইতেছে? কিংবা ওই একবার কোডিং লিখলে যে জায়গা খাবে, 5বার কোডিং কি সেম জায়গা নষ্ট করবে? কম নষ্ট করবো অবশ্যই। তো এই আছে একটা ফেসিলিটি। তার মানে একটা হচ্ছে আমার যে কোডিংয়ের যে কি হিজিবিজি একটা অবস্থা, এটা দূর হচ্ছে। দ্বিতীয়, আমার পেজ সাইজ কমতেছে। তৃতীয়, আমার একই কোড বারবার লিখতে হচ্ছে। বুঝতে পারছি? যদি আমি সিএসএস ইউজ করি এবং সিএসএস যদি এক্সটার্নালটা ইউজ করি তাহলে আমি এই সুবিধাটা পাচ্ছি। এই কারণে বেসিক্যালি সিএসএসটা চলে আসছে। এবং এই ভিতরে কোডিংয়ের ডিজাইন চেঞ্জ করার চেয়ে ইজি হচ্ছে বাইরের কোডিংয়ে চেঞ্জ করা। বুঝতে পারছি? আমরা দেখবো আস্তে আস্তে তার সুবিধা কী। এখন আসে এখানে যে কেন ইউজ করবো সিএসএস, সেটা আমি বললাম, ঠিক আছে? একটা হচ্ছে কি, এই পেজের মধ্যে যে গার্বেজ একটা কোড হয়ে যায়, ওই কোড থেকে ইজিলি রক্ষা পাওয়া যাবে, আমরা ইজিলি কোডটা দেখতে পারবো। দ্বিতীয় হচ্ছে একই কোড 4টা পেজের একই ডিজাইনের জন্য 4বার কোড লিখতে হচ্ছে না। তৃতীয় হচ্ছে আমার পেজের সাইজ কমতেছে। ক্লিয়ার? বলছি 3টা মনে থাকবে। এটা কিন্তু আমি পরীক্ষা জিজ্ঞেস করবো, আপনারা কিন্তু পরীক্ষা দিতে হবে, মনে রেখেন। আর 2 দিন ক্লাস গেলে কিন্তু একটা পরীক্ষা দিবেন, তো এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? হ্যাঁ, কথা বলুন, সমস্যা নেই, ভিডিও হোক। ওকে, এখন আসেন, আমি বলছি যেটা হচ্ছে
সিএসএস কয় ধরনের বলছি? 3 ধরনের। একটা হচ্ছে কি ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইনলাইন সিএসএস কোনটা? আমি প্রথম ক্লাসে বলছিলাম যে প্রত্যেকটা ট্যাগের কিছু কমন অ্যাট্রিবিউট আছে, মনে আছে? এগুলো কি বলেন, সমস্যা নেই। একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে টাইটেল, একটা বলছিলাম স্টাইল। ওই যে অ্যাট্রিবিউট বলছিলাম স্টাইল, ওই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে যখন কোনো স্টাইলিং লিখবো তখন সেটাকে বলা হয় কি ইনলাইন সিএসএস। বুঝতে পারছি? দ্যাট মিনস আমরা যদি এই কোডটা দেখি যেটা আমাদের রানিং করা আছে, রানিং অবস্থা আছে কোনটা, আচ্ছা আমরা এখান থেকে রান করতে পারবো হয়তো বা। ওকে, এখানে আছে তাই না? যেমন আমরা এখানে একটা কালার দেখি, যেমন এটা কি বাই ডিফল্ট কি কালার হয়ে আছে? ব্লু। কারণ অ্যাঙ্কারটাকে বাই ডিফল্ট কালার কি ব্লু। আমি বলছি প্রত্যেকটা ট্যাগে কিন্তু বাই ডিফল্ট একটা বৈশিষ্ট্য আছে না, যে অ্যাঙ্কারটাকে বাই ডিফল্ট বৈশিষ্ট্য হচ্ছে সে নিচে একটা আন্ডারলাইন নিয়ে আসবে এবং তার কালারটা হয়ে যাবে কি ব্লু। আমি কালারটা ব্লু যাচ্ছে না, যাচ্ছে কি রেড। এর জন্য আমি সিএসএস করবো। তাহলে আমাদের হোম কোনটা? এইটা, তাই না? দেখেন এই অ্যাঙ্কারটাকে একটা অ্যাট্রিবিউট নেব। অ্যাট্রিবিউট নেওয়ার জন্য কি করতে হবে আমাদের? প্রথমে একটা স্পেস, তারপর অ্যাট্রিবিউট নেম, স্টাইল। ওকে, স্টাইল দেওয়ার পরে দুইটা পার্ট যাবে, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু। কি যাবে? প্রপার্টি আর ভ্যালু। আমরা HTML অ্যাট্রিবিউটের ক্ষেত্রে কি বলছি? অ্যাট্রিবিউট নেম তারপর ভ্যালু, অ্যাট্রিবিউট নেম অ্যাট্রিবিউট ভ্যালু। ওইখানে সেম ওই অ্যাট্রিবিউট নেমটাকে সিএসএস বলা হয় প্রপার্টি, সিএসএস কি বলা হয়? প্রপার্টি। আর ভ্যালু যা ভ্যালু তাই। ওকে, ওইখানে আমরা লিখতাম কিভাবে? অ্যাট্রিবিউট নেম ইজ ইকুয়াল টু ডবল কোটেশন তারপর ভ্যালু লিখতাম। আর এখানে হবে প্রপার্টি নেম ইজ টু, কি দিব? ইজ টু, নট ইজ ইকুয়াল টু, তারপর কোনো ডবল কোটেশন নাই, সিঙ্গেল কোটেশন নাই, সরাসরি কি হবে? ভ্যালু। যেমন আমরা যদি দেখি তাহলে লিখবো এরকম, একটা প্রপার্টি নেম লিখি COLOR কালার, তারপর দিব কি টু, তারপর কালার নেম, কালার নেম কি রেড, লিখলাম রেড, দ্যাটস ইট। এতটুকু রাখলাম। একাধিক নিতে গেলে কি লাগবে? সেমিকোলন, সেমিকোলন দিয়ে আমি একাধিক লিখতে হবে। ওইখানে কি পাবি? তুমি স্পেস দিয়ে লিখতাম। হ্যাঁ, আগে তো ব্যবহার করছেন, বুঝে বা না বুঝে, এখন বুঝে লিখবেন আর কি। তো যদি একটা লিখি আর কিছু নাই, একটা লিখতেছি, তাহলে আমার কিছু লাগবে না, এতটুকু আমাদের ক্লোজ। আমরা দেখি এতটুকু আমাদের আপলোড আসছে কিনা, আসতে। তার মানে এখন যে স্টাইলিংটা করলাম, যেহেতু স্টাইল অ্যাক্টিভিটির মধ্যে করছি, তাহলে সেটা কি বলা হয়? ইনলাইন সিএসএস। যদি প্রশ্ন আসে ইনলাইন সিএসএস কাকে বলে, সংখ্যা দেওয়া যাবে? কাকে বলে? স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে যদি আমরা কোনো স্টাইলিং করি তাহলে সেটাকে কি বলা হয়? ইনলাইন সিএসএস। সহজ আনসার, কঠিন করে তো বলার কিছু নাই। আর কঠিন করে যদি বলতে চান তাহলে অনলাইনে লিখেন যে ইনলাইন সিএসএস কাকে বলে, ইংলিশে একটা বর্ণনা দিয়ে দিবে, ওইখানে শিখে নিন। ঠিক আছে? এখন আসেন ভিতরের কি পার্ট হচ্ছে এটা একটু পরে বলি, আগে এদিকে আসি। জাস্ট একটু উদাহরণ দেখাইলাম। হ্যাঁ, ইন্টারনাল সিএসএস হচ্ছে যেই পেজে HTML কোড আছে, যদি ওই পেজের মধ্যে আমি সিএসএস লিখি এবং যদি স্টাইল ট্যাগ ইউজ করে লিখি, কি ইউজ করে? স্টাইল ট্যাগ। যেই পেজে HTML কোড আছে, যদি ওই পেজে নট স্টাইল অ্যাক্টিভিটির ভিতরে, কোনটার ভিতরে? স্টাইল ট্যাগের ভিতরে। তেমন স্টাইল নামে একটা ট্যাগও আছে, বুঝতে পারছি? স্টাইল ট্যাগের ভিতরে যদি কোনো সিএসএস লিখি, যেই পেজে HTML কোড আছে ওই পেজেই, তাহলে সেটাকে বলা হয় কি? ইন্টারনাল সিএসএস। আর এক্সটার্নাল সিএসএস হচ্ছে নতুন একটা পেজ নেব, এক্সটার্নাল একটা পেজ, সিএসএস একটা পেজ দেব, ওই পেজের মধ্যে শুধু সিএসএস থাকবে, আর কিছু থাকবে না, কোনো HTML কোড থাকবে না, শুধু কি থাকবে? সিএসএস। ওই সিএসএস পেজটা যেই HTML কোডের জন্য লিখতেছি ওই HTML পেজের সাথে লিঙ্ক থাকবে। কি থাকবে? লিঙ্ক। তাহলে ওই পেজটাকে বলা হবে কি? এক্সটার্নাল সিএসএস, মানে বাইরের একটা পেজ। যদি বাইরে একটা পেজের মধ্যে সিএসএস লিখি তাহলে সেটা কি হবে? এক্সটার্নাল সিএসএস। এখন যেহেতু এক্সটার্নাল বলতে আমরা নতুন একটা পেজ বলতেছি, তাহলে পেজ হলে তো তার একটা এক্সটেনশন থাকতে হবে না? যেমন HTML পেজের ক্ষেত্রে তার এক্সটেনশন কি? .html। তাহলে যদি সিএসএস নামে একটা পেজ থাকে তাহলে তার একটা এক্সটেনশন দরকার, তাহলে তার এক্সটেনশনটা কি হবে? তার এক্সটেনশনটা হবে .css। যে কোনো একটা নাম, সাপোজ আমি নাম দিলাম, ফাইলের নাম দিলাম কি? স্টাইল। দেওয়া যায় না? যেটা সবাই দেয় আর কি। সাপোজ এরকম নাম দিলাম style.css। ক্লিয়ার? তাহলে এই .cssটা কি? তার একটা এক্সটেনশন, এবং যখন আপনি .css লিখবেন তখন এখানে CSS ছাড়া আর কিছু লেখা যাবে না, এখানে কোনো HTML ট্যাগ লেখা যাবে না।
সিএসএস রিলেটেড যেই টার্মগুলো আছে ওইগুলো ওই ফাইলে লিখতে হবে। ক্লিয়ার? এখন আসেন, যেহেতু ইন্টারনাল বোঝাই ফেলছি, তাহলে ইন্টারনাল বুঝাইতে সমস্যা কি? ইন্টারনালটা দেখাই দেয়। ইন্টারনালটা বেসিক্যালি লিখতে হয়, স্ট্যান্ডার্ড হচ্ছে হেড ট্যাগের উপরে। কোথায়? হেড ট্যাগের ঠিক উপরে। এখানে একটা ট্যাগ যাবে, এই যে স্টাইল ট্যাগ। এই যে এটার ভিতরে আমরা কি লিখবো? সিএসএস লিখবো। বুঝতে পারছি? তাহলে যে হেড ট্যাগের উপরে যদি স্টাইল ট্যাগের ভিতরে আমরা কোনো সিএসএস লিখি, যেখানে HTML কোডগুলো আছে, এই পেজে তো আমাদের HTML কোড নাকি, তাহলে এটাকে কি বলে? আমাদের ইন্টারনাল সিএসএস। এখন আছে অ্যাকশন বলতে কি, যে নিউ একটা পেজ নিতে হয় আমরা এরকম। এই যে সিএসএস নামে একটা পেজ নিলাম, ক্রিয়েট করলাম, কিছুই না, দেখেন আর কিছু হয় না। এখানে একটা ক্যারেক্টার সেট আসছে, এই পেজটা সেভ করি, সাপোজ এখানে সেভ করলাম। কি দেখছি আমরা এখানে? style.css। তার মানে একটা সিএসএস পেজ। তাহলে এই পেজটাকে বলা হয় কি? আমাদের এক্সটার্নাল পেজ। এটা তো HTML কোডের সাথে রিলেটেড, আলাদা একটা পেজ হইলো। এই পেজের সাথে এই পেজের কি করতে হবে? একটা রিলেশন তৈরি করতে হবে। এই রিলেশন কিভাবে তৈরি করতে হয় এটা আমি পরে বলতেছি। ওকে, এখন আসেন, এই তিনটা পার্ট গেল। এটা কি আমাদের টাইপ, কয় ধরনের সিএসএস আমরা লিখতে পারি। ওকে, এখন আসেন এখানে, সেটা হচ্ছে আমরা সিএসএসটা লিখবো কিভাবে। সিএসএস লিখতে গেলে সিএসএস একটা সিনট্যাক্স আছে। সিএসএস কি আছে? একটা সিনট্যাক্স হচ্ছে প্রথমে লিখতে হবে কি? প্রপার্টি, তারপর লিখতে হবে ভ্যালু। এটা হচ্ছে বাই ডিফল্ট সিনট্যাক্স কি? প্রথমে কি লিখবো আমরা? প্রপার্টি, তারপর দেবো কি? টু, তারপর লিখবো কি? ভ্যালু, তারপর দেবো কি? সেমিকোলন। ক্লিয়ার? এরকম ভাবে একাধিক প্রপার্টি, একাধিক ভ্যালু আমরা কি নিতে পারি। জাস্ট স্পেসিফিক বোঝানোর জন্য। তার মানে প্রথম প্রপার্টি কি? প্রপার্টি নেম, তারপর হচ্ছে কি? ভ্যালু। যেমন একটা উদাহরণ যদি দিই এরকম, যেমন আমাদের কি ছিল? কালার। তাহলে কালারটা এখানে কি? আমাদের প্রপার্টি নেম, তাই না? আর ভ্যালু কি ছিল? আমাদের রেড। আর শেষে কি ছিল? আমাদের সেমিকোলন। কি লিখছি আমি এটা? দেখেন তো। তাহলে সিএসএস এর বেসিক সিনট্যাক্স কি? সিএসএস বেসিক সিনট্যাক্স কি? প্রথমে কি যাবে? প্রপার্টি নেম, তারপর টু, তারপর ভ্যালু, তারপর কি হবে? সেমিকোলন। মনে থাকবে কিভাবে লিখবো সিএসএস এর বেসিক সিনট্যাক্স? প্রথমে প্রপার্টি নেম, তারপর টু, তারপর ভ্যালু। তার মানে সিএসএস কিন্তু আমরা শেখা শেষ। তাহলে আমাদের কি শিখতে হবে? বেসিক্যালি কি প্রপার্টি আছে, ওই প্রপার্টির ভ্যালু কি আছে, ওই প্রপার্টিগুলো কাজ কি, আগে শেখা কি আছে এখানে? নাই। এখন আসে, এটা কিভাবে গেল? এটা একটা উদাহরণ আমরা দিয়েছি এখানে। কোন জায়গায় দিলাম? এই যে এই জায়গায়, তাই না? এখানে তো দেখেন, এটা যে লিখছি এটা কার জন্য লিখছি? এই অ্যাঙ্কারটার জন্য। কার জন্য লিখছি? শুধুমাত্র এটা যদি কোনো সিলেক্ট করার প্রয়োজন ছিল যে কাকে লিখবো, যাকে লিখতেছি তার ভিতরে লিখতেছি, কোনো সিলেকশনের প্রয়োজন ছিল না, জায়গায় লিখতেছি। কিন্তু যদি আমি এইখানে লিখি, তাহলে কার জন্য লিখবো? এটার জন্য লিখবো, এটার জন্য লিখবো, না টেবিলের জন্য লিখবো, না আমাদের এই যে S2 জন্য লিখবো? কার জন্য লিখবো? সিলেকশনের প্রয়োজন আছে না? কি আছে? সিলেকশনের প্রয়োজন আছে। এই কারণে সিনট্যাক্স আরেকটা হয়, সেটা হচ্ছে এরকম কি? প্রথমে লিখতে হবে সিলেক্টর। প্রথমে কি লিখতে হবে? সিলেক্টর। প্রথমে সিলেক্টর লেখার পরে কি যাবে? সেকেন্ড ব্র্যাকেট, শুরু এবং শেষ। তার ভিতরে থাকবে property name is to value সেমিকোলন। বুঝতে পারছি? তাহলে সিনট্যাক্সটা কিরকম হলো? বেসিসের উপরেরটা কি শুধুমাত্র প্রপার্টি নেম আর ভ্যালু। কিন্তু যদি আমি ইনলাইন, ইন্টারনাল কিংবা এক্সটার্নাল লিখতে চাই, তাহলে প্রথমে সিলেক্টর প্রয়োজন না, যে কাকে লিখবো আমি? H2 কে লিখবো, H1 কে লিখবো, অ্যাঙ্কারটা কে লিখবো, বা অ্যাঙ্কারটাকে আছে এখানে পাঁচটার মধ্যে কার জন্য লিখবো? সিলেকশনের প্রয়োজন আছে না? তাহলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে কি? সিলেক্টর। এখন আসি, এই যে সিলেক্ট করলাম, আমি কি তার একটা প্রপার্টি থাকবে? একাধিক প্রপার্টি থাকতে পারে না? তাহলে যদি একাধিক প্রপার্টি থাকে, আমি কিভাবে তাকে একটা বক্সের মধ্যে মানে আবদ্ধ করবো কিভাবে? এই আবদ্ধ করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে কি? এখানে সেকেন্ড ব্র্যাকেট। তার মানে সিলেক্টর, প্রথমে সিলেক্টর নেম, মানে সিলেক্টর আবার অনেক ধরনের, বুঝছেন?
প্রথমে কি হবে সিলেক্টর নেম বা সিলেক্টর টাইপ বা লিখলাম সিলেক্টর নেম, যে কোন টাইপের সিলেক্টর নিয়ে কাজ করব আমরা, সিলেক্টর নেম, তারপর দিব কি সেকেন্ড ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর ভিতরে একাধিক প্রপার্টি নেম, সাপোজ এখানে দিলাম প্রপার্টি নেম 1, প্রপার্টি নেম 2, প্রপার্টি নেম 3, বুঝতে পারে না, এখানে আসতে পারে না। তো ওই একটা সিলেক্টরের জন্য যতগুলো প্রপার্টি প্রয়োজন সবগুলো কি একটা ব্র্যাকেটে লিখবো। বেসিক্যালি যখন কোনো একটা নামের পরে এরকম সেকেন্ড ব্র্যাকেটে কোনো কিছু লিখি তখন সেটা বলে একটা অবজেক্ট, কি বলে এটাকে একটা অবজেক্ট। জাস্ট এটা আমি অন্য একটা ওয়েতে বলতেছি, জাস্ট মনে রাখা, যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু লিখি তাহলে সেটাকে কি বলে অবজেক্ট। এখন আসেন তাহলে আমাদের শিখতে হবে সিলেক্টর কোনগুলো, তাহলে সিএসএস সিলেক্টর শিখতে হবে না, তাহলে আমরা এখন আসি, এখানে আসি, কি শিখবো এখন, সিএসএস সিলেক্টর। তাহলে সিএসএস সিলেক্টর আবার কয় ধরনের আছে, সিএসএস সিলেক্টর শিখতে হবে না। এই সিলেক্টরের মধ্যে প্রথম সিলেক্টর হচ্ছে আমাদের আইডি, প্রথম সিলেক্টর কি আইডি, দ্বিতীয় হচ্ছে ক্লাস, তৃতীয় হচ্ছে ট্যাগ নেম, তিনটা বলতেছি বেসিক তিনটা সিলেক্টর। ঠিক আছে, থাকুক আমার আর্টিকেল মেন বিষয়টা। এখন আইডি কি, তাহলে আইডি দিয়ে কীভাবে সিলেক্ট করবো, সেটা হচ্ছে ওই যে আমি বলছিলাম প্রত্যেকটা ট্যাগের চারটা অ্যাট্রিবিউট থাকে, এর মধ্যে কী কী বলছিলাম, আইডি, ক্লাস, টাইটেল আর হচ্ছে স্টাইল। স্টাইল দিয়ে যে একটা পার্ট চলে গেল, টাইটেল দিয়ে টাইটেলের কাজটা কত ক্লাসে দেখা যায় যে টাইটেল কী শো করে, তাহলে বাকি রয়েছে কি আমাদের আইডি আর ক্লাস। তার মানে পাশাপাশি প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ট্যাগ নেম। দেখেন ট্যাগ নেম দিয়ে যদি আমি উদাহরণ দিই, এই যে ট্যাগ নেম দিয়ে যদি আমি উদাহরণ দিই বা এটা ওনায় লিখতে পারি আমরা, প্রথমে লিখতে পারি আমরা কি ট্যাগ নেম, তারপর লিখতে পারি ক্লাস, তারপর লিখতে পারি আইডি, এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। ট্যাগ নেমের যদি উদাহরণ দিই তাহলে সিলেক্টর হিসাবে সরাসরি আমরা ট্যাগ লিখতে পারি। এক্সাম্পল যদি দিই কীরকম, সরাসরি লিখতে পারি সরাসরি লিখতে পারি H1, সরাসরি লিখতে পারি আমরা ডিভ, সরাসরি লিখতে পারি কি টেবিল, বুঝতে পারছি তো সরাসরি কীভাবে হইলো। তাহলে এটা উদাহরণটা যদি হয় তাহলে উদাহরণটা কীরকম হইতেছে, এরকম সিলেক্টর, প্রথমে কি ছিল সিএসএস লেখার জন্য আমরা এখানে প্রথমে কি ছিল আমাদের সিলেক্টর, তাহলে লিখলাম ওকে, এটা বড় হয়ে যাচ্ছে ইয়ার কারণে, লিখলাম তারপর কি দেবো সেকেন্ড ব্র্যাকেট, ওকে, এখানে লিখলাম আমরা কালার রেড, ওকে। দেখেন এখন বলতে কাকে বোঝাচ্ছে, সকল একে যত ধরনের আছে, কোনো ডাউট আছে তাতে নাই। যেমন আমরা যদি একটু আগে উদাহরণটা দেখি, এখানে আমরা ইনলাইন লিখছিলাম, তার মানে এই কোডটা লেখার কারণে কি হয়েছে আমাদের, শুধু এটা হয়েছে বাকিগুলো হয়েছে না। আমি প্রত্যেকটা রেড চাচ্ছি, তাহলে কি প্রত্যেকটাতে গিয়ে গিয়ে লিখতে হবে স্টাইল কালার রেড, স্টাইল কালার রেড, এভাবে লিখতে হবে। এভাবে না লিখে আমি এটা কি লিখলাম, এই যে এখানে ইন্টারনাল লিখলাম, ইন্টারনাল সিএসএস লিখলাম, কি লিখলাম প্রথমে হ্যাঁ বলুন, আমরা 7:30 ফোন করে দিয়েছেন না আমার, আর 15 মিনিট আছে তো নাকি? আচ্ছা 7:30 সময় শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ আমার প্রায় শেষ ক্লাস, কোনটা? হ্যাঁ রেকর্ড করতেছি, শেষ, বেশি সময় লাগবে না। রেকর্ড হচ্ছে না, রিজিউম হয়েছে না রেকর্ড হচ্ছে? হ্যাঁ রিজিউম করবো কি হবে, কন্ট্রোল F দিবেন না, ওকে ওকে। এখন আমরা যেটা করতেছি সেটা এবার হচ্ছে না, ওকে। তাহলে এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে এটা লিখলাম, তাই না? কি লিখছি আমরা, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, মনে রাখতে হবে কিন্তু ভুলে যাবেন না কি করতেছি। হ্যাঁ তারপর ভিতরে কি লিখছি প্রপার্টি নেম, তারপর কি দিছি স্টু, তাই না? স্টু দেওয়ার পরে কি লিখছি আমরা ভ্যালু,
কালার কি রেড, কালারের ভ্যালু কি হতে পারে, কালার নেমই তো, আর তো কিছুই না, হয়তো বা কালার কোডিং হইতে পারে, যেটা আগে ক্লাস আমি বলছি। তারপর কি দিয়েছি আমরা সেমিকোলন। এখন যদি আমরা এখানে আসি, তাহলে যত অ্যাঙ্কার ট্যাগ আছে এখানে দেখেন, যত জায়গায় অ্যাঙ্কার ট্যাগ আছে সব জায়গায় কি হইলো, রাইট হয়ে গেল। বুঝতে পারছি? তার মানে ট্যাগ নেম দিয়ে যদি, হ্যাঁ অ্যাঙ্কার ট্যাগের ইয়েতে ট্যাগ নেম যেটা তাই দিতে হবে। এখন এখানে H2 একটা ট্যাগ আছে, যে এখানে H2 ট্যাগ আছে না, তাহলে এটার জন্য যদি লিখতে চাই কি লিখবো, দেখি এখানে পরে আমরা সুন্দর করবো H2, দেখছেন এটা কি লিখবো, ওটা ফন্ট সাইজ লিখতে যাচ্ছি। হ্যাঁ দেখেন আমি লিখি কিন্তু ফন্ট সাইজ, দেখেন কয়টা শব্দ এখানে, দুইটা। যখনই সিএসএম দুইটা শব্দ, প্রায় কিছু কিছু ব্যতিক্রম আছে, আবার বললেন যে ভাইয়া এখানে তো হইলো না, কিছু কিছু ব্যতিক্রম অবশ্যই আছে। তবে সিএসএম যখনই দুইটা শব্দ থাকবে তখন দুইটা শব্দ মধ্যে ব্যবধান করার জন্য যেটা থাকবে সেটা হচ্ছে ড্যাশ। কি থাকবে, ড্যাশ। ফন্ট সাইজ ইজি না, নাম মুখস্থ করা কঠিন হবে, এখন কঠিন হবে। যদি বলি ফন্ট ওয়েট, তাহলে কীভাবে লিখবেন, প্রথমে লিখবেন ফন্ট ড্যাশ ওয়েট। যদি ফন্ট স্টাইল, তাহলে কীভাবে লিখবেন, স্টাইল। ক্লিয়ার, মুখস্থ থাকবে। তারপরে H2 ফন্ট সাইজ কত দিলাম আমরা, সাপোজ দিলাম 36 পিক্সেল, এরকম হতে হবে নাকি 22 সেন্টিমিটার এরকম হইতে হবে। এখানে আসলাম, বড় হইলো। এটা কালার, এই যে একাধিক প্রপার্টি থাকতে পারে না, এটা হচ্ছে, এটা তো ফন্ট সাইজ গেল, তার কালার চেঞ্জ করি, তার কালার কি দিলাম, গ্রিন। আরে বাবু ওইটা কই চেঞ্জ হয়েছে, দেখেন। শুধু তাই না, তার নিচের যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা পার্ট আছে, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, রেডের উপরে গ্রিন আর কি। হ্যাঁ দেখি কি অবস্থা, দেখেন যত জায়গায় H2 আছে সব জায়গায় চলে আসছে না। হ্যাঁ আমি যাচ্ছি যে না এটা চাচ্ছি না, এটা এরকম না, শুধু এটাই হবে, এটা হবে না, তাহলে কি করতে হবে, তাহলে কি H2 দিয়ে লিখলে হবে, তাহলে তার একটা ইউনিক আইডেন্টিফাই লাগবে। কি লাগবে, একটা ইউনিক আইডেন্টিফাই। তো ইউনিক আইডেন্টিফায়ার বলতে কি বুঝি আমরা, আইডিকে বুঝি না, কাকে বুঝি, আইডিকে। ঠিক আছে, এবং একটা আইডি যে একটা ক্লাসও হইতে পারে, নাম একই হইতে পারে না। যেমন ক্লাস 1 রোলও কি 1, এখানে রোল হচ্ছে আইডি, ক্লাস হচ্ছে কি শ্রেণী। কারণ রুল 1 কিন্তু ক্লাস 1-এরও রুল 1, ক্লাস 2-এরও রুল 1। ঠিক আছে, তো একই থাকতেই পারে, যে বললো আপনার রুল কত 1, কোন ক্লাসে পড়েন 1, দুটি আনসার কি 1। এখন সাপোজ যেটা বলতেছিলাম, এখানে আমরা যদি আসি, একটু এলোমেলো হয়ে গেছে ক্লাসটা, তারপরে বলি, সেটা হচ্ছে ক্লাসে আসি। ক্লাস বলতে কি বুঝি, একটা শ্রেণী বা গোত্র। আমি যাচ্ছি 4-5টা আইটেমের একই রকম কালার ডিজাইন হবে, তাহলে 4-5 আইটেমে একই রকম নাম দিব। ঠিক আছে, যেমন H2 ট্যাগ, মনে করেন আমার এখানে 10টা H2 ট্যাগ আছে, আমি এর মধ্যে 5টা হচ্ছে গ্রিন হবে, 5টা হচ্ছে রেড হবে, তাহলে 5টা কি আলাদা শ্রেণীতে ভাগ করে দিতে পারি। সাপোজ এই 5টা শ্রেণীর নাম দিলাম H2 গ্রিন, ক্লাসের নাম দিলাম কি H2 গ্রিন, তাহলে 5টাতেই নাম দেবো H2 গ্রিন, H2 গ্রিন, H2 গ্রিন, H2 গ্রিন। আর যে 5টা আছে 5টা দেবো রেড, তাহলে H2 রেড, H2 রেড, H2 রেড, H2 রেড। বুঝতে পারছি, তাহলে 5টা কি আলাদা শ্রেণীতে ভাগ করা যায় না। যখন শ্রেণীতে ভাগ করবো, মানে একই কালার 5টার মধ্যে দিতে যাব, যদি শ্রেণীতে ভাগ করি তখন আমরা কি ইউজ করব, ক্লাস নেম। কি ইউজ করব, ক্লাস। আর যদি ইউনিক, মানে সে শুধু একই থাকবে, তার মতো আর কেউ থাকবে না, তাহলে আমরা কি ইউজ করব, আইডি। এখন দুইটা নামই সেম হইতে পারে, সাপোজ আমি আইডিও নিলাম 1, ক্লাসও নিলাম 1, তাহলে সিএসএস কীভাবে বুঝবে যে কোনটা আইডি কোনটা ক্লাস, বুঝেন নাই। এখন মনে করেন আমি এখানে নিলাম এই যে H2, তার ক্লাস নেম দিলাম হচ্ছে 1, ওকে, তার আইডিও দিলাম 1। যেহেতু অ্যাট্রিবিউট কীভাবে লিখতে হয়, ক্লাসকে একটা অ্যাট্রিবিউট না, এই H2টাকে ক্লাসটা কি একটা অ্যাট্রিবিউট, এই আইডিটা কি একটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে কি তার ভ্যালু। এই ভ্যালু ধরে হচ্ছে আমরা সিএসএস এ কাজ করব, এই ভ্যালু ধরে আমরা কোথায় কাজ করব, সিএসএস। এখন আসি, এই যে 1 লিখলাম, এখানে আমি যদি 1 লিখি তাহলে কাকে বোঝাবে, কাকে বোঝাবে, ক্লাসকে বোঝাবে না আইডিকে বোঝাবে, কিভাবে বুঝবেন আপনি, আপনি বলেন। আমি এখানে ক্লাস নেম দিচ্ছি 1, আইডিও দিচ্ছি 1,
আপনি কিভাবে বুঝলেন এটা ক্লাস না আইডি? না, এখন দেখেন এই যে এ লিখলেন, এটা কি ক্লাস আইডি না ট্যাগ? এটা কে বুঝছে, আপনি না সে? আপনি তো বুঝছেন কারণ অ্যাঙ্কার ট্যাগ নিয়ে কাজ করছেন, কিন্তু সে কিভাবে বুঝবে? সে তো মানুষ না। সে বুঝতেছে যখন তার মধ্যে কোনো কিছু লেখা নাই, তার মানে সেটা একটা ট্যাগ। তার মানে এই ওয়ান যে লিখলেন না, এটা যদি কিছু না থাকে তাহলে সে বুঝবে কি এটা একটা ট্যাগ। কিন্তু আদৌ ওয়ান নামে কোনো ট্যাগ আপনার পেজে আছে? তাহলে এটার মধ্যে যে কালারটা দেখবেন, যে বৈশিষ্ট্য লিখবেন, এটা কি পাবেন আপনি? পাবেন না। কিন্তু এখন কোন একটা নামের আগে সেটা ক্লাস না আইডি, এটা চেঞ্জ করার জন্য দুইটা পার্ট। ক্লাস হলে তার আগে কি থাকবে? একটা ডট। আর আইডি হলে তার আগে কি থাকবে? একটা হ্যাশ। তার মানে যদি আমরা এখানে হ্যাশ দেই তাহলে কাকে বোঝাচ্ছে? আইডিকে। আর যদি ডট দেই, ডাট আছে কারো? ওকে। আর যদি কোনো কিছু না দিই তাহলে কাকে বোঝাচ্ছে? কাকে বোঝাচ্ছে? একটু আগে বুঝছে ট্যাগকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? ট্যাগ। কিন্তু ওর নামে তো কোনো ট্যাগ নাই, সেজন্য আমি কোনো আউটপুট পাবো না। আপনি লেখা রাখছেন, লিখতে তো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে কি? S2 কে লিখলাম, তাকে 1 কে, কিন্তু আমাদের কোনো আউটপুট নাই। আছে? নাই। কিন্তু যখনই তাকে আমি কি করলাম, কোথায় রে ভাই ডিভাইবার কোথায়, এত কিছু ওপেন হয়ে আছে। যখন আমরা তার আগে কি দিলাম? একটা ডট। কাজ করছে? এটা কিন্তু কোনো কাজ করে নাই, কারণ ওয়ান নামে কোনো কিছুই নাই, ট্যাগ তো নাই, কোনো কিছুই নাই, কাজ করে নাই। ক্লাস নামে ছিল, ডট দিছি, কাজ করছে? করছে না? এখন আসি আইডি নামে দিলাম, তাহলে কি হবে? কাজ করবে? কাজ করছে? করছে, কারণ আমি একই ক্লাসের একই নাম দিছি, তাই না? কি নাম দিছি? এই যে 1 1। তার মানে যে কোনো একটা লিখলে আমার কাজ করবে। আমি একটা কথা বারো বলে দেই, এই যে 1 যদি কোনো একটা এলিমেন্টের, অবজেক্টের, হ্যাঁ, আইডি 1 দিয়ে যায়, তাহলে এই পেজের মধ্যে আর কোনো কিছুর আইডি কি দেওয়া যাবে না? 1 দেওয়া যাবে না। আইডি একটাই থাকবে, একটা পেজ আইডি কি ইউনিক থাকবে। তার মানে অন্য কোনো ডিপের, অন্য কোনো ট্যাগের আমি কি করবো? অন্য কোনো ট্যাগের আইডি আর 1 দিব না। ক্লিয়ার? এমন প্রশ্ন আসে এরকম যে, ভাইয়া ঠিক আছে আপনি বলছেন না দিতে, কিন্তু আমি এই S2 ট্যাগের আইডি 1 দিছি, এই যে এই S2 ট্যাগের একটা কোথায়, হ্যাঁ, এই S2 ট্যাগের আইডিও 1 দিছি, দেওয়ার পরে আমাদের এটা কাজ করছে। তাহলে আপনি যে বললেন যে হবে না, তাহলে হলো কিভাবে? এটা কাজ করবে, কিন্তু বেসিক্যালি এটা একটা এরর। কাজ করবে আমাদের লোকাল সার্ভারে, কোনো সমস্যা নাই, অনলাইনে কোনো সমস্যা নাই, কিন্তু যে স্ট্যান্ডার্ড যদি চিন্তা করেন, কিংবা যদি এখানে আপনি jQuery বা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে চান, কারণ HTML তো কেস সেন্সিটিভ না। একটা হচ্ছে কেস সেন্সিটিভ না, দুই হচ্ছে সেটা চেকও করতে পারে না যে আইডি দুইটা হয়েছে কিনা। এটা চেক করবে কখন? যখন আপনি এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে যাবেন, তখন জাভাস্ক্রিপ্ট ঠিক মতো কাজ করবে না। বুঝতে পারছি? কিন্তু এটা করলে কাজ করবে, কিন্তু এটা কিন্তু ওয়াইজ না। কি না? এটা রুলস না। রুলস এরকম না। যদি একই ক্লাস, এই যে এখানেও সেম ডিজাইন, এখানেও সেম ডিজাইন চান, তাহলে আপনাকে কি ইউজ করতে হবে? ক্লাস ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ক্লাস। ক্লাস ইউজ করলে আপনার কোনো সমস্যা নাই। এখানে আপনি আইডি ইউজ না করে এখানে আপনি ইউজ করবেন কি? ক্লাস। কারণ একই ক্লাস একাধিক স্টুডেন্ট থাকতে পারে। ক্লাস 5-এ 100 স্টুডেন্ট পড়তে পারে, কোনো সমস্যা আছে? নাই। তাহলে ক্লাস 5-এ H2ও থাকতে পারে, ও H2ও কি থাকতে পারে। তো যখন হ্যাঁ একটা আইডি একবার, এই 1 নামে আর কোনো আইডি ইউজ করা যাবে না। ক্লিয়ার? এই কারণেই সবচেয়ে বেশি ইউজ হয় ক্লাস, বুঝছেন না? যার জন্য একই নাম বারবার আমি ইউজ করতে পারি। প্রথম যখন CSS আসে তখন সবাই আইডি নিয়ে কাজ করতে, বুঝছেন? কিন্তু যখন সবাই বুঝতে পারছে আসলে এটা তো হইলো না, একই ডিজাইন যদি দুই জায়গায় চায় তাহলে আমার সেম কোডটা দুইবার লিখতে হইতেছে, বুঝলেন নাই? তখন সবাই কি করলো? যেন আইডিতে যাবো না, সবাই ক্লাসে কনভার্ট হওয়া শুরু করলো। এখন সবাই বেশিরভাগ কি ইউজ করে? ক্লাস ইউজ করে। যখন আমি নিজেও কাজ করছি, আমিও সব আইডি নিয়ে কাজ করতাম, ব্যাপারটা বেরিয়ে গেলো। কিন্তু এখন আর আইডি নেই না, এখন সব কি নেই? ক্লাস। হ্যাঁ, সো তাইলে আইডি বুঝবো আমরা কিভাবে? হ্যাশ দ্বারা। আর ক্লাস বুঝবো আমরা কিভাবে? ডট দ্বারা। ভাই 3 মিনিট আছে না? ওকে।
তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাক।